তামিলনাড়ুর শান্তিপ্রিয় একটি গ্রাম, যেখানে হঠাৎ করেই কয়েক বছরের ব্যবধানে 10 থেকে 12 বছরের 2টি মেয়ে হারিয়ে যায়। তারা নিখোঁজ হয়ে যায় একেবারে। কেউ তাদের কোনো খোঁজ পায় না। পুলিশ শত চেষ্টার পরেও তাদেরকে খুঁজে বের করতে পারে না। তারা উৎসব থেকে হারিয়ে গিয়েছিল। এরপরে হঠাৎ করেই আরও একটি মেয়ে একই রকমভাবে উধাও হয়ে যায়। পুলিশ আবারও হন্য হয়ে তদন্ত শুরু করে, আর সেখান থেকে বের হয়ে আসে একের পর এক ভয়ানক এবং মাথা ঘুরিয়ে দেবার মতো রহস্য। তো ছোট্ট ছোট্ট সেই মেয়েগুলোর সাথে আসলে কি হয়েছিল, সত্যটা আসলে আপনি নিজেও স্তব্ধ হয়ে যাবেন। তো আজ এমনই অসাধারণ সাসপেন্স থ্রিলার আর টুইস্টে ভরা তামিল ওয়েব সিরিজ কুত্তাম পুরিন্ধাবান এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা সদ্য মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প, এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথম এপিসোডের শুরু দিয়ে দেখা যায় একটি উৎসবে দাঁড়িয়ে ভাস্কর এবং আনন্দী তারা দুজনেই সেটা উপভোগ করছিল। তাদের সাথে তাদের একটি কুকুর এবং তাদের নাতি রাহুলও ছিল। কিছুক্ষণ পরেই ভাস্কর দেখতে পায় রাহুলের ওষুধ খাবার সময় হয়ে গেছে। সে আনন্দীকে বলে রাহুলের ওষুধ খাবার সময় হয়ে গেছে। আনন্দী বলে তুমি যাও, আমি এটা শেষ করেই আসছি। ভাস্কর রাহুল এবং তাদের কুকুর জ্যাকিকে নিয়ে বাসায় চলে আসে। রাহুলকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং সে নিজেও একটা মদের বোতল বের করে খেতে শুরু করে। কিছুক্ষণ পরেই সেই বাড়ির দিকে স্কুটি করে দুজন লোক চলে আসে, আর তখনই তারা দেখতে পায় বাড়ির উঠোনের সামনেই সোলেমান আহত অবস্থায় পড়ে রয়েছে। তারা হতবাক হয়ে যায় আর তাড়াহুড়ো করেই ভাস্করের ঘরে আসে। বারবার দরজায় নক করার কিছুক্ষণ পরেই ভাস্কর দরজা খুলতে সেই মহিলা বলে সোলেমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ভাস্কর যে তার পালস চেক করে, দেখে তার পালস একেবারে লো হয়ে গেছে। তারা তাড়াতাড়ি একটা অটো ডেকে সোলেমানকে হসপিটালে পাঠিয়ে দেয়। এদিকে পরের দিন পুলিশ অফিসার থমাস তার টিমকে নিয়ে চলে আসছিল ঘটনাস্থলে, কিন্তু রাস্তার মাঝেই তার গাড়িটা ফেসে যায় কাদায়। সে তার ড্রাইভার গৌতমকে বলে গাড়িটা ঠেলার জন্য, আর এতে করে গাড়ির কাদা গৌতমের মুখে লেগে যায়। থমাস তাকে পানি দিয়ে এক প্রকার অপমান করেই তাকে রেখে সেখান থেকে চলে আসে ঘটনাস্থলে। থমাস প্রথমেই সোলেমানের পুরো ঘরটা দেখে। সোলেমানের ছোট্ট একটা পরিবার, তার ছোট্ট একটা মেয়ে এবং তার স্ত্রী এস্থার। নিচে আসার পরে থমাস প্রথমে মালতীকে জিজ্ঞাসাবাদ করে, কারণ সেই প্রথমে সোলেমানকে দেখেছিল। মালতী বলে উৎসব থেকে 9:30 সে এবং তার হাজব্যান্ড ফিরে এসেছিল, আর তখনই তারা সোলেমানকে ওই অবস্থায় দেখে। তারা এস্থারকে ডাকতে গিয়েছিল তার রুমে, কিন্তু এস্থার তখন সেখানে ছিল না, সে চার্চে ছিল। মালতী বলতে থাকে জানি না মার্সির সাথে কি হয়েছে। অন্য একজন পুলিশ অফিসার বলে কালকে রাতে থেকে সোলেমানের 12 বছর বয়সী মেয়ে মার্সি নিখোঁজ। থমাস জানতে পারে ভাস্করই সর্বশেষ মার্সিকে দেখেছিল। ভাস্করকে জিজ্ঞাসাবাদ করতে সে বলে গতকাল রাতে উৎসব থেকে যখন সে তার নাতি রাহুলকে নিয়ে বাড়ি ফিরছিল, প্রথমে সে মদ খেয়ে মাতাল হওয়া সোলেমানকে কোথাও হন্তদন্ত হয়ে যেতে দেখে, আর এর কিছুক্ষণ পরেই সে মার্সিকে দেখে। মার্সি তাকে বলেছিল তার মা চার্চে রয়েছে, সে তার মায়ের কাছেই যাচ্ছে। আর বাসায় আসার পরে কিছুক্ষণ পরেই সোলেমানের সাথে যা যা হয়েছে সবকিছু খুলে বলে থমাসকে। এরপরে এস্থারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এস্থার বলে হ্যাঁ, সে চার্চে গিয়েছিল এবং মার্সিকে বলেছিল একটু পরে আসার জন্য। থমাস বলে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে তুমি রাতের বেলা একা যেতে বলেছ? এস্থার বলে ও অনেক আগে থেকেই সেখানে একাই যাওয়া আসা করে, তাই ভাবলাম ও একাই আসতে পারবে। থমাস সব ইকুয়েশন মিলাতে থাকে। সে বলে এস্থার যখন 8টা বাজে চার্চে যায় তখন সব ঠিকই ছিল, এবং 8:30 ভাস্কর সোলেমান এবং মার্সিকে চার্চের কাছে দেখেছে, আর 9:30 সোলেমান মারা যায়। তার মানে এর মাঝেই কিছু একটা হয়েছে। থমাস জিজ্ঞেস করে গ্রামের কারোর সাথে সোলেমানের ঝগড়া ছিল কিনা। কুমার বলে স্যার, গ্রামের কারোর সাথে নয়, সোলেমানের ভাই ভ্যাঙ্কেটের সাথেই তার ঝগড়া ছিল। পুলিশ অফিসার ভিনসেন্ট থমাসকে বলে স্যার, কয়েক বছর আগে এরকমই ঘটনা ঘটেছিল। উৎসব থেকে মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। এটা সেই কেস নয় তো? থমাস বলে কি বলছো তুমি? ওই কেসগুলোর সাথে এটার কি সম্পর্ক? আর এখানে একই পরিবারের 2 জনের সাথে এই ঘটনা ঘটেছে। বাবা মারা গেছে, মেয়ে নিখোঁজ, তার মানে পুরো প্ল্যানিং এর সাথে এটা কেউ করেছে। তুমি মার্সিকে খুঁজে বের করার চেষ্টা করো। এদিকে ভাস্কর এবং আনন্দী রাহুলকে নিয়ে হসপিটালে এসেছিল। সেখানে প্রসব বেদনায় কাতরাতে থাকা একটি মেয়েকে দেখার পরেই ভাস্করের মনে পড়ে তার মেয়েও ঠিক একই রকম প্রসব বেদনায় কাতর ছিল। সে চিৎকার করছিল, আর রাহুলকে জন্ম দেওয়ার পরপরই সে মারা গিয়েছিল। আর সেই থেকে রাহুল তাদের কাছেই বড় হচ্ছে। এদিকে ভিনসেন্ট এস্থারের পরিবার এবং ভাস্করের পরিবারের কথা জিজ্ঞেস করে। একজন লোক বলে ভাস্কর সরকারি হাসপাতালের ফার্মাসিস্ট, আর সে খুবই ভালো লোক। গ্রামের কেউ অসুস্থ হলে ভাস্কর তাকে ওষুধ দেয়। এছাড়া এস্থারকে তারা মেয়ের মতো দেখে।
আর মার্সিকে নাতনির মতো। তার নাতি অসুস্থ, এই জন্য সে সবসময় হসপিটালে যাওয়া আসা করে। রাহুল, মার্সি সারাদিন এখানেই খেলাধুলা করে। এদিকে মার্সির ব্যাপারে সব জায়গায় জিজ্ঞাসাবাদ করা হয়। মার্সির স্কুলে গেলে বলা হয় মার্সি খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে সে একেবারে মনমরা হয়ে থাকতো। মার্সি যেখানে টিউশন পড়তো সেখানেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু মার্সি কিছুদিন ধরে টিউশনেই আসছিল না। এদিকে গৌতমকে দেখা যায় থমাসের বাড়ির প্রায় সব কাজই সে করে। যদিও সে একজন পুলিশ অফিসার, কিন্তু থমাসের বাড়ির চাকরের মতোই তাকে কাজ করানো হয়। আর এটা নিয়ে থমাস অভিযোগ জানালেও তাতে কোনো কাজ হয়নি। এদিকে ভাস্কর আর আনন্দীকে দেখা যায় রাহুলকে নিয়ে ডক্টরের কাছে আসে। রাহুলের আসলে ব্রেনে টিউমার হয়েছে, এই জন্য মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যায়। ডক্টর তাকে আরো ওষুধ লিখে দেয় আর বলে খুব দ্রুত তার ব্রেন সার্জারি করার জন্য। ভাস্কর বলে কয়েকদিনের মধ্যেই তার পেনশনের টাকাটা সে পাবে, তখনই সে করিয়ে ফেলবে। আর সেই ডক্টর তাকে প্রাইভেট হসপিটালে এই অপারেশনটা করতে বলে। এদিকে পুলিশ চার্চের ফাদারের সাথে আসে দেখা করতে। সেখানে বলে মার্সি অনেক ভালো একটি মেয়ে ছিল, সে সবসময় উইশ করত তার বাবা যেন মদ খাওয়া ছেড়ে দেয়। তার বাবা মদ খাওয়া ছেড়ে দিলে তাদের পরিবারটা ভালো হয়ে যাবে। কিন্তু এই মার্সি হঠাৎ করে কোথায় চলে গেল কেউ জানে না। এদিকে ভিনসেন্ট আর কুমার জানতে পারে কালকে থেকেই ভ্যাঙ্কেটকে পাওয়া যাচ্ছে না। ভ্যাঙ্কেটের ব্যাপারে খোঁজ করতেই জানা যায় ভ্যাঙ্কেট মজদুরের কাজ করে। এছাড়া তাদের গ্রামের মন্দিরে সে পুরোহিত, ছোটখাটো পুজো অর্চনাও করে। কিন্তু গতকাল উৎসবে সে ছিল না, আর গতকাল থেকেই তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। ভ্যাঙ্কেটের বাসায় যেও খোঁজ নেওয়া হয়, কিন্তু ভ্যাঙ্কেট সেখানে ছিল না। তার স্ত্রী জানায় ভ্যাঙ্কেট মজদুরের কাজের জন্য অন্য শহরে গেছে। এদিকে সলোমনের ডেড বডি নিয়ে আসলে সবাই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে এস্থার পাগলের মতো হয়ে শুধু মার্সিকে এবারই ওবারই খুঁজতে শুরু করে। এদিকে ভিনসেন্ট থমাসকে জানায় পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে সলোমনের মাথায় আঘাত লেগেছে। শরীরের আর কোথাও আঘাতের কোনো চিহ্ন ছিল না, আর মাথার আঘাত থেকেই তার মৃত্যু হয়েছে। এদিকে গৌতম যখন রাতে বাড়ি ফেরে তখন দেখতে পায় তার মেয়ে কায়েল মন খারাপ করে বসে আছে, কারণ আজকে তার বার্থডে ছিল। আর কায়েলের ইচ্ছে ছিল সে তার বাবার সাথে কেক কাটবে, কিন্তু কাটতে পারেনি। গৌতম তার রাগ ভাঙায়। কায়েল বলে সে তার কাছে একটা জিনিস চাইবে। তার বান্ধবী মার্সি মিসিং, সে তো একজন পুলিশ অফিসার, সে কি তার বান্ধবী মার্সিকে খুঁজে বের করতে পারবে? গৌতমও ওয়াদা করে তার মেয়েকে যে সে মার্সিকে খুঁজে বের করবেই। ঠিক তখনই আবারও তাকে সোলেমনের পোস্টমর্টম রিপোর্ট নেয়ার জন্য থমাস তাকে হসপিটালে যেতে বলে। তখনই আর এটা শুনে তার স্ত্রীর মন আবারও খারাপ হয়ে যায়, কারণ সে মাত্রই বাসায় ফিরেছে। এখনই তাকে আবারও বের হয়ে যেতে হবে। গৌতমকে দেখা যায় গাড়ির উপরে বসে বসেই কিছু লিখছিল। অন্য একজন পুলিশ অফিসার বলে তুমি আর কত ট্রান্সফারের লেটার লিখবে? তোমার উপরে তো তেমন কোনো দায়িত্ব নেই, শুধু থমাস স্যারের কথা শুনবে, তার বাড়ির টুকটাক কাজ করবে। স্যালারি তো তুমি পেয়ে যাচ্ছ, তুমি যতই এসব চিঠি লেখো না কেন কাজ হবে না। আর তুমি তো জানোই থমাস স্যারের জন্যই তোমার চাকরিটা এখনো আছে। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। থমাস গৌতমকে একটা কেসের ইম্পর্টেন্ট উইটনেস এবং ভিকটিমকে আদালতে পৌঁছে দিতে বলেছিল, হয়তো সেটাই গৌতম করতে পারেনি, আর এই জন্যই তার আজকের এই অবস্থা। রাতের বেলায় দেখা যায় ভাস্কর, আনন্দী এবং রাহুল থানায় চলে আসে। ভাস্কর আসলে সেখানে এসেছিল তার স্টেটমেন্ট দেওয়ার জন্য। ভিনসেন্ট তাকে জিজ্ঞেস করে সুলেমান যখন মারা গিয়েছিল তুমি তো ঘরেই ছিলে, তুমি কিছু শুনতে পাওনি? ভাস্কর বলে স্যার আমি আসলে একটু মদ খেয়ে শুয়েছিলাম। এরপরে ভিনসেন্ট তাকে জিজ্ঞেস করে সে আশেপাশে আর কাউকে দেখেছে কিনা। কিছুক্ষণ পরেই ভাস্কর মনে করে সে যখন উৎসব থেকে বাসায় আসছিল তখনই সে একটু দূরে একটা লোককে মদ খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু অন্ধকারে সে তার চেহারা দেখেনি। ভাস্কর সবাইকে নিয়ে বাসায় ফিরে আসে। আনন্দী চলে যায় এস্থারকে সান্ত্বনা দেওয়ার জন্য। এদিকে ভাস্করকে দেখা যায় ঘরের দরজা লাগিয়ে ধীরে ধীরে সে ফ্রিজের কাছে যায়। ফ্রিজের তালা খুলে দরজা খুলতেই অবাক করার মতো একটা দৃশ্য দেখা যায়। মার্সির ডেড বডিটা সেই ফ্রিজে ছিল। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতেই আগের একটু ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় মার্সি আর রাহুল সারাদিন একই সাথে থাকতো, একই সাথে খেলাধুলা করত। অন্যদিকে এস্থার এবং ভাস্করের পরিবার দুজনেই মার্সি এবং রাহুলকে অনেক আদর করত। ঘটনা বর্তমানে চলে আসে। ভাস্কর তার স্ত্রী আনন্দীকে ঘুম থেকে ডেকে তোলে আর তাকে বলে তার কিছু বলার আছে। ভাস্কর বলে রাহুলকে নিয়ে যখন আমি বাসায় ফিরলাম, রাহুলকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু মদ খেতে বসেছিলাম। ঠিক তখনই সুলেমানের চিৎকারে দরজা খুলতে হয়। দেখি সুলেমানের কোলে তার আহত মেয়ে মার্সি। মার্সিকে দেখে আমি জিজ্ঞেস করি তার কি হয়েছে। সুলেমান কাঁদতে কাঁদতে বলে কেউ ওর সাথে অনেক খারাপ কাজ করেছে। কথাটা শুনে আমি অবাক হয়ে যাই। মার্সি অজ্ঞান অবস্থায় ছিল। আমি বললাম তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সুলেমান বলে আশেপাশে কেউ নেই, আপনি ওর চিকিৎসা করুন, তাড়াতাড়ি করুন। সুলেমান জোর করে মার্সিকে আমার কোলে তুলে দেয়। আমি সুলেমানকে বলি
তাড়াতাড়ি কাউকে ডেকে নিয়ে আসো, যে কোনো মহিলাকে পারলে ডেকে নিয়ে আসো, আর একটা গাড়ির ব্যবস্থা করো। এদিকে ভাস্কর মার্সির জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। সে তাকে সিপিআর পর্যন্ত দেয়, কিন্তু মার্সির জ্ঞান ফেরে না। তখনই দেখতে পায় মার্সির পা বেয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। এতে ভাস্করের আর বুঝতে বাকি থাকে না মার্সির সাথে কি হয়েছে। সাথে সাথে ভাস্কর মার্সিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হতে যাবে। ঠিক তখনই সেখানে সোলোমন আসে আর বলে, স্যার, কাউকে পেলাম না, বাইরে কেউ নেই। ঠিক তখনই ভাস্কর বুঝতে পারে মার্সি আর বেঁচে নেই। সোলোমনে যখন এটা বুঝতে পারে, সে কান্নায় ভেঙে পড়ে, দৌড়ে বাইরে চলে যায়। এদিকে ভাস্কর কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই সে শব্দ শুনে যে ভাস্কর ধপাস করে পড়ে গেছে নিচে। বাইরে সে দেখতে পায় উপর থেকে নিচে পড়ে সোলোমন রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে আছে। ভাস্কর কি করবে বুঝতে পারে না, দৌড়ে সোলোমনের কাছে আসে। সে দেখতে পায় সোলোমন প্রায় মৃত। ঠিক তখনই সে দেখতে পায় স্কুটি করে মালতী এবং তার হাজবেন্ড এদিকে আসছে। আর এই জন্য ভাস্কর তাড়াহুড়ো করে সোলোমনকে সেখানেই রেখে সে তার বাসায় চলে যায় এবং বাসার ভেতরে যে মার্সেল লাশটা লুকিয়ে রাখে আর ঘরটাও পরিষ্কার করে রাখে। আর এরপরে মালতী যখন তাকে ডাকে, সে বলে সে ঘুমিয়েছিল। সবকিছু শোনার পরে আনন্দীর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। ভাস্কর বলে, কোন এক নরপশু ছোট্ট এই মার্সির সাথে জঘন্য কিছু করেছে, আর এতে মার্সির প্রতি তার একটুও দয়ামায়া হয়নি। ভাস্কর বলতে থাকে, এইসব সিচুয়েশনে মার্সিকে একজন লেডি ডক্টর নয়তোবা নার্স এক্সামিন করার দরকার ছিল, অথবা তাকে ট্রিটমেন্ট দেওয়ার দরকার ছিল। সে জায়গায় আমি একজন ডক্টর পর্যন্ত না। আমি মার্সিকে এভাবে এই হালতে পেয়েছি, আর এটা যদি আমি পুলিশকে বলতাম তারা আমার কথা বিশ্বাসই করতো না। আর যার কথা বিশ্বাস করবে সেই সোলেমানও মারা গেছে। এই সময় আমি কি করতাম? যদি আমি সত্যিটা পুলিশকে বলে দিতাম তাহলে আমার নামে পুলিশ কেস হয়ে যেত, আর কয়েকদিন পরে পেনশনের টাকাটা আমি পেতাম না। কারণ পেনশনের টাকা পাওয়ার আগে যদি কোনো পুলিশ কেস হয়ে যায় তাহলে সেই কেসের রেজাল্ট যতদিন না বের হয় ততদিন পেনশনের টাকা দেওয়া হয় না। শুধুমাত্র রাহুলের সার্জারির জন্য সেই পেনশনের টাকাটা আমার একান্ত প্রয়োজন, আর রাহুলের কথা ভেবেই আমি এই মিথ্যে কথাটাই পুলিশকে বলেছি। আনন্দী বলে, কিন্তু আপনি তো বলেছিলেন মার্সিকে আপনি চার্চের দিকে যেতে দেখেছেন, এছাড়া একজন লোককেও দাঁড়িয়ে থাকতে দেখেছেন। ভাস্কর বলে, আমি শুধু পুলিশকে ওল্টো দিকে ঘোরানোর জন্যই কথাটা বলেছি, কারণ আমি চাই পুলিশ যদি সত্যটা জানেও সেটা যেন আমার পেনশনের টাকাটা পাওয়ার পরে জানে। আনন্দী বলে, কিন্তু আমি এস্থারকে না বলে এটা থাকতে পারবো না। ভাস্কর তাকে বোঝায় যে রাহুলের মুখের দিকে তাকিয়ে হলেও তাকে এটা মেনে নিতে হবে। আনন্দী অবশেষে মেনে নেয়। এদিকে ভিনসেন্ট বলতে থাকে, এই কেসটাতে ভেঙ্কটকে সন্দেহ করা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে অন্য কিছু। ভেঙ্কট অবশ্যই এই জায়গায় সাসপেক্ট, কিন্তু অন্যভাবে। 3 বছর আগে মেলা থেকে শুভা নামের একটি মেয়ে হারিয়ে গিয়েছিল। শুভা তার মা বাবার কাছ থেকে বন্ধুদের সাথে খেলার কথা বলে বের হয়েছিল, এরপরে আর বাসায় ফিরে আসেনি। আর এই শুভা ভেঙ্কটের বাড়ির পেছনেই থাকতো। এই 1.5 বছর পরে পবিত্র নামের আরো একটি মেয়ে উৎসব থেকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হয়, এরপরে সে আর ফিরে আসেনি। আর এই পবিত্রার বাড়ির রেনোভেশনের কাজও করেছিল ভেঙ্কট। এদিকে আরো 1.5 বছর পরে মার্সি নিখোঁজ হলো, আর এই মার্সি ভেঙ্কটের ভাতিজি। মানে সব জায়গায় ভেঙ্কটের নামটা জড়িয়ে যাচ্ছে। ঠিক তখনই সেখানে গৌতমও ছিল। ভিনসেন্ট গৌতমকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? গৌতম বলে, পোস্টমর্টম রিপোর্ট নিতে এসেছিলাম। এদিকে তখনই কুমারের কাছে কল আসে, ভেঙ্কটের ফোনটা অন হয়েছে আর কোনো একটা টাওয়ারে সেটার লোকেশন দেখাচ্ছে। তারা সেখানে যেতে শুরু করে, কিন্তু একটা পুলিশের গাড়ি নষ্ট ছিল, আর সেখানেই গৌতম গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ভিনসেন্ট তাকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে, আর এতে গৌতম একটু খুশি হয়, কারণ এই প্রথমবার থমাসের গাড়ির ড্রাইভারি ছেড়ে সে অন্য একটা কেসে ইনভলভ হওয়ার সুযোগ পেয়েছে। এদিকে কুমার এবং আরো একটা টিম চলে এসেছিল ভেঙ্কটের বাড়িতে। তার স্ত্রীকে জিজ্ঞেস করে ভেঙ্কট তাকে কল করেছিল কিনা, কিন্তু সে বলে না, সে তাকে কল করেনি। কুমার বলে, সত্যি কথা বলে দিন, এতে ভেঙ্কটের ভালো হবে। তার ফোনের লোকেশন তিরুকল্লমে দেখাচ্ছে। সেই মহিলা বলে, তিরুকল্লমে একটা লেক রয়েছে, সেই লেকে ভেঙ্কট মাঝে মধ্যে তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। কুমার এই বিষয়টা ভিনসেন্টকে জানিয়ে দেয়। তারা সেই লেকের পাশে যাওয়ার পরে দেখতে পায় সেখানে একটা জায়গায় মাত্রই সদ্য আগুন জ্বালানোটা নেভানো হয়েছে। তারা সেখানে যায়। গৌতম আগুনের ভেতরটা অর্থাৎ ছায়ের ভেতরটা ভালো করে দেখতেই দেখতে পায় সেখানে একটি কাপড়ের টুকরো। সেটা ভালো করে দেখতেই সে বুঝতে পারে এটা কোনো ছোট্ট মেয়ের প্যান্টের টুকরো, আর সেখানে রক্তও লেগে রয়েছে। এছাড়া সেখানে আরো একটি কাপড়ের টুকরো সে দেখতে পায়, সেটা একটা শার্টের টুকরো ছিল। এতে ভিনসেন্ট আরো নিশ্চিত হয়ে যায় মার্সির নিখোঁজ হওয়ার পেছনে ভেঙ্কটেরই হাত রয়েছে, কিন্তু ভেঙ্কটকে তারা সেখানে খুঁজে পায় না। এদিকে এস্থারকেও থানায় ডাকা হয়। শার্টের টুকরোটা দেখাতেই এস্থার বলে এটা সে চেনে না,
কিন্তু প্যান্টের টুকরোটা দেখাতেই সে কেঁদে ওঠে আর বলে এটা তার মেয়ে মার্সির। এদিকে ভাস্কর বাইরেই দাঁড়িয়েছিল। সে দেখতে পায় জ্যাকি বারবার ঘেউ ঘেউ করছে। ঠিক তখনই তার চোখ যায় সেদিকে। সে দেখতে পায় তাদের বাসা থেকে একটু দূরে আম গাছের বাগানের ভেতর দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। ভাস্করের সন্দেহ হতেই সে জ্যাকিকে নিয়ে সেখানে যায় আর সে লোকটাকে খুঁজে বের করে, কিন্তু সেখানে কেউ ছিল না। এদিকে ভ্যাঙ্কেটকে দেখা যায় লুকিয়ে কোথাও যাওয়ার জন্য, কিন্তু পুলিশ তাকে ফলো করছিল। যখনই ভ্যাঙ্কেট তার বাসায় যাবে পুলিশ তাকে ধরে ফেলে। যদিও ভ্যাঙ্কেট পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ তাকে সেই সুযোগ দেয় না। এখানে এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতেই দেখা যায় আনন্দী প্রচন্ড ভয় পাচ্ছিল। ঠিক তখনই ভাস্করকে বলা হয় তার হসপিটালে যেতে, তার পেনশনের টাকার ব্যাপারে কথা বলা হবে। ভাস্কর তাড়াহুড়ো করে যেতে থাকে। আনন্দী ভয় পেতে থাকে, বলে তাকেও নিয়ে যাওয়ার জন্য। ভাস্কর বলে কিছুই হবে না, একটু পরেই সে চলে আসবে। এদিকে ভাস্কর যাওয়ার পরে আনন্দী প্রচন্ড ভয় পেতে থাকে। অন্যদিকে ভাস্করকে সেখানে থাকা একজন অফিসার বলে শুধুমাত্র আপনার নাতির কথা ভেবে আমরা পেনশনের টাকাটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, নয়তোবা এমনটা কখনোই হয় না। এদিকে শুভার পরিবার চলে এসেছিল আনন্দের কাছে। চার্চের ফাদার এবং শুভার পরিবার তারা বলছিল আপনার হাজবেন্ড ভাস্কর নাকি দেখেছে কেউ একজনকে দাঁড়িয়ে থাকতে। পুলিশকে যদি আপনারা একটু ভালোভাবে সহায়তা করুন তাহলে হয়তোবা সেই কিডন্যাপারকে ধরা যাবে, আর আমরা আমাদের মেয়ে শুভার সাথে কি হয়েছিল হয়তোবা সেটা জানতে পারবো। এদিকে ভাস্করকে দেখা যায় একটি দোকান থেকে অ্যাসিড কিনছিল। ঠিক একই দোকানে গৌতম চলে আসে আর সে জানতে পারে সেখান থেকে ভাস্কর অ্যাসিড কিনছে। ভাস্কর সেখান থেকে চলে যাওয়ার পরে সেই দোকানদার বলে ওয়াশরুমের ময়লা পরিষ্কার করার জন্য এত অ্যাসিড কে নেয়। কথাটা শুনে গৌতমের একটু সন্দেহ হয়। ভাস্কর যখন বাসায় আসার পরে এদেরকে দেখতে পায় সে একটু ভয় পেয়ে যায়, কারণ ঘরের ভেতরে তখন ফ্রিজে মার্সির লাশ ছিল। ভাস্কর বলে এভাবে আপনারা এখানে কি করছেন? আমি যা বলার পুলিশকে বলে দিয়েছি, আমার নাতি অসুস্থ, আপনারা এখান থেকে চলে যান। সে তাদেরকে সেখান থেকে এক প্রকার তাড়িয়েই দেয়। ভাস্কর আনন্দীকে বলে তুমি ওদেরকে ভেতরে কেন আসতে দিয়েছ? আনন্দী বলে আমার ভয় করছিল। ভাস্কর আবারও তাকে বোঝায় যে রাহুলের জন্য এটা থেকে পারতেই হবে। আনন্দী বলে সে ভেতরে ভেতরে একেবারে শেষ হয়ে যাচ্ছে। এদিকে থানায় ভ্যাঙ্কেটকে প্রচন্ড পরিমাণে টর্চার করা হয়, কিন্তু ভ্যাঙ্কেট বলে মার্সি কোথায় সে জানে না। এরপরে সে কাপড় পরার টুকরোগুলো তাকে দেখানো হয় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। এছাড়া ভিনসেন্ট তাকে জিজ্ঞেস করে তোমার নাম ভ্যাঙ্কেট কিন্তু তোমার ভাইয়ের নাম সলোমন কি করে? ভ্যাঙ্কেট বলে ছোটবেলা থেকেই সলোমন মদ খেতে শুরু করে আর মদ খাওয়ার নেশা ছাড়ানোর জন্য সে চার্চে যেতে শুরু করে। আর যেতে যেতে তার একটা সময় ওই ধর্মটা ভালো লেগে যায়, যার ফলে সে ধর্ম পরিবর্তন করে ফেলে। ভ্যাঙ্কেট বলে ধর্ম পরিবর্তন করার পরেই তাকে আমাদের পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়। সে আমাদের পরিবারের সাথে একত্রে মেশেও না, কিন্তু সে আমাদের পরিবারের শুধু সম্পত্তিটাই চায়। আর এটার জন্যই আমি তাকে সম্পত্তি দিতে চাইছিলাম না। আর যাতে সম্পত্তি দিতে না হয় এই জন্য আমি কালো জাদু করছিলাম। আর কালো জাদু করার জন্যই তার পরিবারের কাপড় চোপড়, চুল এই ধরনের অনেক কিছু জিনিসই লাগে। এই জন্য আমি তার বাসায় যেয়ে চুরি করে মার্সির প্যান্ট এবং সলোমনের শার্ট নিয়ে এসেছিলাম। আর আমি সেখানে কালো জাদু করার জন্য এগুলো পুড়িয়েছিলাম। ভিনসেন্ট জিজ্ঞেস করে তাহলে রক্ত কিসের? ভ্যাঙ্কেট বলে কালো জাদু করার সময় রক্ত দিতে হয়, এই জন্য আমি নিজের হাত কেটেই সেখানে রক্ত দিয়েছিলাম। সত্যি বলছি, মার্সি কোথায় আমি জানি না। এছাড়া উৎসবের রাতে সে গ্রামে ছিল না, অন্য শহরে গিয়েছিল কাজের জন্য। এদিকে এস্থারকে দেখা যায় শোভাদের বাড়িতে আসে। শোভার বাবা মা বলে 3 বছর আগে আমার মেয়ে নিখোঁজ হয়েছে। আমি পুলিশের দরজায় যেতে যেতে হয়রান হয়ে গিয়েছি। এর 1.5 বছর পরে আরো একটি মেয়ে নিখোঁজ হয়েছিল পবিত্রা নামের। তার বাবা মা একটা সময় এই এরিয়াটাই ছেড়ে চলে যায়। আমরা এখনো এখানে আছি। যদি শোভা কোনোদিন বাড়িতে ফেরে তাহলে ও যেন আমাদের খুঁজে পায়। এদিকে এস্থার থানায় এসে কান্না করতে থাকে যে করেই হোক আমার মেয়ে মার্সিকে খুঁজে বের করুন, ও কোথায় আছে। এদিকে ভাস্কর এবং আনন্দী আবারও এই বিষয়টা নিয়ে ঝগড়া লেগে যায়, কারণ আনন্দী কোনোভাবেই লাশটার সাথে একই ঘরে স্বস্তিতে থাকতে পারছিল না। ঠিক তখনই রাহুল অজ্ঞান হয়ে যায়। তারা কোনো মতে রাহুলকে পানি দিয়ে জ্ঞান ফেরায় এবং ভাস্কর আর আনন্দী বুঝতে পারে রাহুলের জন্য হলেও এটা তাদের করতে হবে। এদিকে এস্থারের বাবা মা এসেছিল তার সাথে দেখা করতে, কিন্তু এস্থার তাদের অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু কেন সেটা একটু পরেই জানা যাবে। এদিকে অফিস থেকে ভাস্করের কাছে কল আসে যে 3 দিনের মধ্যে সে তার পেনশনের টাকাটা পেয়ে যাবে। এতে আনন্দী একটু হাঁপ ছেড়ে বাঁচে। ঠিক তখনই ভাস্কর আর আনন্দী দেখতে পায় ফ্রিজ থেকে পানি বের হচ্ছে। এতে বুঝতে পারে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। এতে দুজনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে সাথে সাথে ফ্রিজ ঠিক করার একজন টেকনিশিয়ানকে কল করে, কিন্তু সেই টেকনিশিয়ান বলে সে এখন শহরে যাচ্ছে, আজকে পারবে না, কালকে।
কিন্তু ভাস্কর বুঝতে পেরেছিল লাশটা ফ্রিজে এতদিন এভাবে রেখে দিলে গন্ধ বের হবে। তাই সে টেকনিশিয়ানকে জোর দিয়ে বলে আজকেই আসার জন্য। সেই টেকনিশিয়ান বলে ঠিক আছে, আমি আপনার বাড়ির 5 মিনিট দূরত্বেই আছি, আমি এখনই আসছি। এতে ভাস্করের তাড়াহুড়োটা আরো বেড়ে যায়। এখন এই মার্সির লাশটা সে কোথায় রাখবে? ঠিক একটু পরেই দেখা যায় সে টেকনিশিয়ান চলে আসে। কোনোভাবে ম্যানেজ করে ভাস্কর দরজা খোলে আর ফ্রিজটা ঠিক করে। কিন্তু টেকনিশিয়ান বলে এই ফ্রিজটা ঠিক করার জন্য কিছু জিনিস লাগবে, যেটা এখন তার কাছে নেই। সেটা আনতে শহরে যেতে হবে। তাই ফ্রিজটা ঠিক করতে তার 1 দিন সময় লাগবে। ভাস্কর বলে এমার্জেন্সি, কারণ ফ্রিজে তার নাতির ওষুধ রাখতে হয়, না রাখলে সেটা নষ্ট হয়ে যাবে। সেই লোকটা বলে ঠিক আছে, আমি শহরে যাব না, কিন্তু আমাকে সময় দিন, কয়েক ঘন্টার মধ্যে ফ্রিজ আমি ঠিক করে দেব। অবশেষে ভাস্কর রাজি হয়। ভাস্কর টেকনিশিয়ানের সাথে চলে যায় ফ্রিজের জন্য সে প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য। কিছুক্ষণ পরেই এস্থার চলে আসে আনন্দির কাছে, আর সে ঘরের একটা জায়গায় বসে মার্সির জন্য কান্না করতে থাকে। আনন্দি তাকে বারবার বলে সেখান থেকে উঠে আসার জন্য, কারণ ঠিক তার উপরে একটা তাকের মধ্যে মার্সির ডেড বডিটা রাখা ছিল। আর দেখা যায় সেটা ফ্রিজে রাখার কারণে সেটা বরফ হয়ে গিয়েছিল, আর ফ্রিজের বাইরে রাখার কারণে বরফটা গলে গলে এক ফোঁটা ফোঁটা পানি পড়ছিল, যার কয়েক ফোঁটা এস্থারের গায়ে পড়ে। কিন্তু এস্থার সেটা টের পায় না। এটা যখন আনন্দি দেখতে পায় সে আরো ভয় পেয়ে যায়। বারবার সে মার্সিকে সেখান থেকে উঠে আসতে বলে। একটা সময় আনন্দি ধরেই নেয় সে ধরা পড়ে যাবে, কারণ এস্থার যদি একবার উপরে তাকায় তাহলেই সে দেখতে পাবে। কিন্তু ভাগ্য ভালো এস্থার উপরে না থাকেই সেখান থেকে চলে যায়। এস্থার আরো ভেঙে পড়েছিল, কারণ সে ভেবেছিল ভ্যাঙ্কেটই হয়তো মার্সিকে নিয়েছে। কিন্তু পুলিশ ভ্যাঙ্কেটকে ধরার পরে যখন জানতে পারে সে শহরেই ছিল না, এস্থার আরো পাগল হয়ে যায়। এর কিছুক্ষণ পরে ফ্রিজ ঠিক করে টেকনিশিয়ান সেখান থেকে চলে যায়, যার ফলে তারা আবারও মার্সির লাশটা ফ্রিজে রেখে দেয়। এদিকে গৌতম একজন পেশেন্টের জন্য ইমার্জেন্সি ব্লাড জোগাড় করার জন্য সে হসপিটালের ব্লাড ব্যাংকে আসে এবং জিজ্ঞেস করে যে ডোনার আছে কিনা। সেই নার্স বলে তার জানার মধ্যে এখন কোনো ডোনার নেই। আর সেই নার্স একটা রেজিস্টার বই দিয়ে দেয় গৌতমকে, আর বলে এখানে যারা ব্লাড ডোনেট করে তাদের নাম ঠিকানা রয়েছে, আপনি চেক করে দেখতে পারেন। গৌতম সেই বইটা ভালো করে দেখতে হঠাৎ করে তার চোখ একটা জায়গায় আটকে যায়। সেখানে ভাস্কর ব্লাড দিয়েছিল। সে নার্সকে জিজ্ঞেস করে সে কিভাবে ব্লাড দিল, তার বয়স তো বেশি। নার্স বলে সেদিন একটা মেয়ের ডেলিভারি হওয়ার সময় এমার্জেন্সি সিচুয়েশন হয়, যার ফলে ভাস্কর ব্লাড দিয়েছিল। নার্সকে জিজ্ঞেস করে একটা মানুষ মদ খাওয়ার কত ঘন্টা পরে রক্ত দিতে পারে। সেই নার্স বলে 24 ঘন্টা। গৌতমের মনে পড়ে সেদিন থানায় ভাস্কর বলেছিল যেদিন সোলেমান মারা যায় সে রাতে সে মদ খেয়েছিল, আর ঠিক পরদিন সকালবেলাতেই সে ব্লাড দিয়েছে। তার মানে ভাস্কর সেদিন মদ খায়নি, সে মিথ্যে বলেছে। গৌতম সাথে সাথে ভাস্করের বাসায় চলে আসে এবং এই ব্যাপারটা তাকে সরাসরি জিজ্ঞেস করে যে কেন সে মিথ্যে বলল। সে তো সেই রাতে মদ খায়নি, এই জন্য সে ব্লাড দিতে পেরেছে। তাহলে পুলিশকে কেন সে বলেছে সে মদ খেয়েছে? কথাটা শুনে আনন্দীও থমকে যায়। ভাস্কর কোনো উত্তর দিতে পারে না। গৌতম বলে আপনি যদি সেই রাতে মদ না খেয়ে থাকেন, তার মানে আপনি মার্সিকে দেখার যে বিষয়টা বলেছেন, এছাড়া সেই রাতে অন্য একজন লোককে দাঁড়িয়ে থাকতে যে বিষয়টা বলেছেন, দুটোই মিথ্যে ছিল। তার মানে সোলেমনের মৃত্যু এবং মার্সির নিখোঁজ হওয়ার পেছনে যে কারণটা রয়েছে সেটা আপনি জানেন, নয়তোবা কিছু অংশ জানেন, কিন্তু আপনি কেন লুকাচ্ছেন? ভাস্কর বলে সে কিছুই জানে না। তখনই জ্যাকি অনেক ঘেউ ঘেউ করছিল। ভাস্কর সেদিকে চলে যায় তাকে থামানোর জন্য। এদিকে তখনই গৌতম দেখতে পায় সেখানে অ্যাসিড এবং রুম ক্লিনার, আর এটা দেখে তার একটু সন্দেহ হয়। এদিকে ওই সময়টাতেই রাহুল অজ্ঞান হয়ে যায়, সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ভাস্কর আর আনন্দি তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময়টাতে গৌতমের চোখ পড়ে রাহুল যে স্ট্যান্ডটা নিয়ে পড়ে গিয়েছিল সেটার নিচে কিছুটা রক্তের ছাপ। তখনই গৌতমের সন্দেহটা আরো বেড়ে যায়, আর দেখা যায় ভাস্কর সেই দিন যে রক্তটা পরিষ্কার করেছিল সে রক্ত পরিষ্কার করতে যেই সেই স্ট্যান্ডে কিছুটা দাগ লেগে গেছে। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতেই দেখা যায় রাহুলকে হসপিটালে নিয়ে আসা হয় এবং ডক্টর তাকে ট্রিটমেন্ট করার পরে বলে এখনই ইমার্জেন্সি থাকে, সার্জারি করতে হবে। ভাস্করনকে দেখা যায় সে অফিসারের কাছে এসে তার পেনশনের টাকাটা চায়। সে বলে 3 দিনের আগে কোনোভাবেই সেটা দেয়া যাবে না। ভাস্করন অনেক জায়গায় টাকার ব্যবস্থা করার জন্য যায়, কিন্তু কোথাও থেকে 12 লাখ টাকা সে জোগাড় করতে পারে না। এদিকে গৌতমকে দেখা যায় তার সন্দেহ সত্যি কিনা সেটা জানার জন্য সে কিছু একটা প্ল্যান করতে থাকে। এদিকে একেবারে হতাশ হয়ে পড়েছিল ভাস্কর। ঠিক তখনই একটা প্রাইভেট নাম্বার থেকে তার কাছে কল আসে। সেখানে সেই লোকটা বলে আমি জানি মার্সির যে ডেড বডিটা রয়েছে সেটা তোমার কাছেই রয়েছে। কথাটা শুনে একেবারে স্তব্ধ হয়ে পড়ে ভাস্কর।
সে ফোনটা কেটে দেয়। সেই নাম্বার থেকে আবারও কল আসে আর বলে, তুমি যখন বলেছিলে মার্সিকে তুমি চার্চের দিকে যেতে দেখেছো, আমি তখনই বুঝতে পেরেছি ডেড বডিটা তোমার কাছেই রয়েছে। তুমি এক কাজ করো, মার্সির ডেড বডিটা জ্বালিয়ে দাও, আর এর বিনিময়ে তোমার নাতি রাহুলের অপারেশনের জন্য যত টাকা লাগবে আমি দেব। তার অ্যাডভান্স হিসেবে তোমার বাসার সামনে কিছু টাকা রাখা আছে, দেখে নাও। ভাস্কর দেখতে পায় তার দরজার সামনে এক বান্ডেল টাকা রাখা রয়েছে। সেই লোকটা আবারও কল করে আর বলে, আমার কথা মতো কাজ করো, পুরো টাকাটাই তুমি পেয়ে যাবে। ভাস্কর বুঝতে পারে তার নাতি রাহুলকে বাঁচাতে হলে তাকে এটা করতেই হবে। সে ফ্রিজের সামনে যেয়ে মার্সির জন্য কাঁদতে থাকে। এরপরেই সে এস্থারের কাছে আসে। এস্থার যাতে এই বিষয়টা জানতে না পারে তাই তাকে কৌশলে গ্লুকোজের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় আর কিছুক্ষণ অপেক্ষা করে এস্থার ঘুমিয়ে যাওয়ার জন্য। কিন্তু একটু পরে যখন আবারও এস্থারের রুমে আসে, সে দেখতে পায় এস্থার তার রুমে নেই, বরং উঠানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখনই তাকে হসপিটালে নিয়ে যায় মালতীর সাহায্যে। ডক্টর বলে, না খেতে খেতে এস্থারের শরীর দুর্বল হয়ে গেছে। এরপরই ভাস্কর এস্থারকে হসপিটালে রেখেই চলে আসে। আসার আগে সে একটা গাড়ি রেন্টে নেয় আর সেই গাড়িটা একটা জায়গায় পার্ক করে রাখে। এরপরে স্কুটি নিয়ে আবারও বাসায় চলে আসে। মার্সির ডেড বডিটা সে একটা সুটকেসে নিয়ে তার স্কুটি নিয়ে রওনা হয়। কিন্তু রাস্তার মাঝেই রঘুর সাথে দেখা হয়। এই রঘু ছিল মার্সির টিউশন টিচার। সে তাকে বলে তাকে একটু লিড দেওয়ার জন্য। ভাস্কর বলে তার অনেক তাড়াহুড়ো রয়েছে, কিন্তু রঘু অনেক জোর করে। ভাস্কর অবশেষে তাকে উঠিয়ে নেয়। যাওয়ার সময় রঘু ও মার্সির ব্যাপারে কথা বলছিল। তখনই সে কিছু একটা শব্দ শুনতে পায়। রঘু স্কুটি থামিয়ে সে শব্দ শোনার চেষ্টা করে। ভাস্কর জিজ্ঞেস করে কি হয়েছে। রঘু বলে, মার্সির হাতে একটা হাতঘড়ি ছিল আর সেটাতে একটা বিপ সাউন্ড হতো। সেই বিপ সাউন্ডটাই হচ্ছে আসলে মার্সির ডেড বডির হাতে এখনো সেই ঘড়িটা রয়েছে, আর সুটকেসের ভেতর থেকে সেটার বিপ সাউন্ডই শুনতে পেয়েছে রঘু। কিন্তু রঘু বুঝতে পারেনি যে সেই বিপ সাউন্ডটা সুটকেস থেকে আসছে। ভাস্কর বুঝতে পারে না এখন কি করবে, সে তো ধরা পড়েই যাবে। একটা সময় ভাস্কর নিজেই বলে, তুমি হয়তো এই সুটকেসের ভেতর থেকেই শুনছো। আসলে একই রকম ঘড়ি আমার নাতি রাহুলেরও রয়েছে, আর সে হসপিটালে তার ঘড়িটাও নিয়ে যেতে বলেছে। আমি ওর জন্মদিনে রাহুল এবং মার্সিকে একই রকম দুটো ঘড়ি উপহার দিয়েছিলাম। অবশেষে রঘু ভাস্করের কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রঘুকে নামিয়ে দিয়ে ভাস্কর যখন সুটকেসটা নিয়ে অন্যদিকে যাচ্ছিল, তখনই গৌতম তাকে দেখে ফেলে আর এরপরই সে কাউকে কল করে। এরপরে গৌতম দেখা যায় কিছু কিট নিয়ে চলে আসে ভাস্করের বাসায় আর লুকিয়ে তার বাড়ির ভেতরে তালা খুলে ঢুকে পড়ে। আর সেখানে সেই স্ট্যান্ডের কাছ থেকে রক্তের স্যাম্পলটা কালেক্ট করে। তার সন্দেহ হতে থাকে ফ্লোরে রক্ত আছে কিনা সেটাও দেখার চেষ্টা করে। এদিকে ভাস্করকে দেখা যায় মার্সির ডেড বডিটা নিয়ে সে গাড়ির কাছে আসে আর গাড়িতে করে যেতে শুরু করে। এদিকে ভাস্করকে ফোনে সে অজ্ঞাত লোকটি একটা লোকেশনে যেতে বলে। সেখানে আসার পরে মার্সির লাশটা জ্বালিয়ে দিতে বলে এবং সেই লোকটা ভিডিও কলে থেকে এই পুরো জিনিসটা দেখছিল। এমনকি নিশ্চিত হওয়ার জন্য সে মার্সির মুখটাও দেখে। অবশেষে ভাস্কর সেই লোকটার কথা মতো মার্সির ডেড বডি পুড়িয়ে ফেলে বাসায় ফিরে আসে। আর আসতেই সে দেখতে পায় সেই লোকটা তার বাড়ির ভেতরে টাকা রেখে গেছে। ভাস্কর টাকা নিয়ে হসপিটালে চলে আসে। অবশেষে রাহুলের অপারেশন হয়। অপারেশন সাকসেসফুল হয়। ডক্টর বলে কয়েক ঘন্টা পরে রাহুলের জ্ঞান ফিরবে। এদিকে গৌতম ভাস্করের বাসা থেকে যে রক্তের স্যাম্পল কালেক্ট করেছে সেটা মার্সিরই কিনা সেটা জানবে কি করে। তখনই গৌতমের মনে পড়ে তার মেয়ে কাইল বলেছিল তার কাছে একটা পেন্সিল রয়েছে যেটা মার্সির, আর মার্সি সারাদিন পেন্সিল কামড়াতো, যার ফলে সেখানে তার ডিএনএ থাকার চান্স রয়েছে। গৌতম সেটাই নিয়ে নেয়। এদিকে গৌতম যখন থমাসের কাছে আসে, থমাস তাকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ যখন সে ভাস্করের বাসায় গিয়েছিল তখন থমাস তাকে অনেকবার কল করেছিল, কিন্তু গৌতম তার ফোন রিসিভ করেনি। থমাস বলতে থাকে গৌতমকে সেদিন সে বিপদ থেকে উদ্ধার না করলে আজকে তার চাকরিটাই থাকতো না। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই কেসের ভিকটিমদের আদালতে পৌঁছাতে পারেনি গৌতম। রাস্তার মধ্যেই অ্যাক্সিডেন্ট হয় আর কেউ তাদের ইচ্ছে করে মেরে ফেলে। ঠিক এরপরেই আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সেই কেসটা ছিল একটা রেপ কেস। একজন রাজনীতিবিদের ছেলে একটি মেয়েকে রেপ করে আর সেই মেয়েটাই বাদী হয়ে আদালতে কেস করে, যার ফলে আদালত থেকে অর্ডার দেওয়া হয় মেয়েটিকে পুলিশ প্রোটেকশন দিয়ে আদালতে পৌঁছে দেওয়ার। কিন্তু থমাস এবং বাকি পুলিশরা জানতো এই মেয়েটিকে আদালতে যারাই নিতে যাবে সেই রাজনীতিবিদের লোকেরা তাদের উপরে হামলা করেই সেই মেয়েটিকে মেরে ফেলবে। থমাস বলে কিন্তু কোর্টের অর্ডার তো মানতেই হবে, এই জন্য সে ইচ্ছে করেই সেই দিন গৌতমকে সেই মেয়েটিকে প্রোটেকশন দেওয়ার নাম করে পাঠিয়ে দিয়েছিল।
অর্থাৎ থমাস নিজেই গৌতমকে বিপদে ফেলে, এরপর আবার বিপদ থেকে উদ্ধার করার নাম করে তাকে এভাবে এখন চাকরের মতো খাটাচ্ছে। আর এই বিষয়টা গৌতম জানতো না। গৌতম শুধু জানতো যে থমাস তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। এদিকে ভাস্কর এবং আনন্দী অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। 18 ঘন্টা হয়ে যাওয়ার পরেও রাহুলের জ্ঞান ফেরেনি। ডক্টররা বলে রাহুল কোমায় চলে গেছে, ওর অপারেশন সাকসেসফুল হয়েছে, সবকিছু নর্মাল রয়েছে, কিন্তু জ্ঞান কেন ফিরছে না সেটা বুঝতে পারছি না। ওকে হসপিটালে রেখে আর কোনো লাভ নেই, ওকে বাড়িতে নিয়ে যান, একটা সময় অবশ্যই জ্ঞান ফিরবে। কথাটা শুনে আনন্দী এবং ভাস্কর দুজনেই একেবারে কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতেই দেখা যায় সেই জঙ্গলে মার্সির ডেড বডিটা যে পোড়ানো হয়েছিল সেটারই অবশিষ্ট কিছু অংশ একজন কাঠুরে দেখে ফেলে, আর সে পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে এসে এভিডেন্স কালেক্ট করতে শুরু করে। এস্থারও এটা দেখতে পায়, কিন্তু এস্থার প্রার্থনা করতে থাকে এটা যেন মার্সির ডেড বডি না হয়। এদিকে ভাস্কর মনে মনে ভাবতে থাকে হয়তোবা সে মার্সির সাথে এমনটা করেছে, এই জন্যই রাহুলের জ্ঞান ফিরছে না। ঠিক তখনই সে দেখতে পায় এস্থার সুইসাইড করার চেষ্টা করছে। সে সাথে সাথে এস্থারকে যে বাঁচায়। এস্থার কান্না করতে করতে বলে সে ভালো স্ত্রী হতে পারেনি, সে ভালো মাও হতে পারেনি, সে মার্সিকে দেখে রাখতে পারেনি। এস্থার ভাস্করের কাছে আসে আর তাকে কিছু টাকা দেয় আর বলে আমি ভেবেছিলাম এটা মার্সির জন্য জমাবো, বড় হয়ে ওর কাজে লাগবে, কিন্তু এখন তো মার্সিই নেই, এই টাকাটা রাহুলের জন্য খরচ করুন। এতে ভাস্কর এস্থারের কাছে আরো বেশি অপরাধী হয়ে পড়ে। ভাস্কর আনন্দীকে বলে সে কোনোভাবেই ভেতরে শান্তি পাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত সে এস্থারকে পুরো বিষয়টা জানাতে পারবে। আর এখানে থাকলে সে এস্থারকে দেখার পরে মানসিকভাবে পাগল হয়ে যাবে, তাই এই বাসাটা সে ছেড়ে দিতে চায়। আনন্দীও রাজি হয়ে যায়। রাতের বেলায় ভাস্কর স্বপ্নে দেখে তার মেয়ে বলছে তুমি আমার ছেলেকে দেখে রেখো। অন্যদিকে এস্থার বলছে আমার মেয়ে মার্সি কোথায়, আমার মেয়ে মার্সিকে ফিরিয়ে দিন। তখনই ভাস্করের ঘুম ভাঙে। এদিকে থানায় থমাস ভিনসেন্টকে অনেক বকাঝকা করছিল আর বলছিল এখন পর্যন্ত একটাও প্রমাণ জোগাড় করতে পারোনি, যদি তোমরা কেস সলভ করতে নাই পারো তাহলে কেস কিভাবে ক্লোজ করতে হয় সেটা শিখো। সেই কঙ্কালটা যে পাওয়া গেছে সেটা রিপোর্ট এখনো আসেনি কেন? ভিনসেন্ট বলে শীঘ্রই চলে আসবে। এদিকে গৌতমকে ল্যাব থেকে কল করা হয় আর বলে আপনি যে দুটো স্যাম্পল দিয়েছিলেন সেটা ম্যাচ করে গেছে, অর্থাৎ ভাস্করের বাসায় যে রক্ত পাওয়া গিয়েছিল সেটা মার্সির, আর এটা গৌতম জেনে গেছে। ঠিক তখনই গৌতম দেখে ভাস্কর থানার দিকে যাচ্ছে। সে তার পদ আগলে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন? ভাস্কর বলে সে সত্যি বলতে চায় মার্সির ব্যাপারে। কথা শুনে গৌতম একটু কৌতূহলী হয়ে যায়। এরপরে সে গৌতমকে পাশে ডেকে নিয়ে যায় আর বলে পুরো সত্যিটা তাকে বলার জন্য। সেই দিন যা যা হয়েছিল ভাস্কর পুরো কথাটাই বলে, আর কেন ভাস্কর এই কথাটা এতদিন লুকিয়ে রেখেছিল সেটাও সে গৌতমকে বলে। ভাস্কর বলে কিন্তু এখন সে সত্যিটা সবাইকে বলে দিতে চায়। গৌতম বলে তুমি যদি এটা বলো কেউ বিশ্বাস করবে না, বরং সবাই বলবে তুমি মার্সিকে রেপ করেছো এবং মেরে ফেলেছো, সবাই তোমাকে এটাই ভাববে। আর ওরা তো শুধু কেস ক্লোজ করতে জানে, সলভ করতে নয়। আর তুমি যদি এটা করো তাহলে মার্সির আত্মা শান্তি পাবে না, কারণ আসল অপরাধী তো পার পেয়ে যাবে। আমাদের এটা ইনভেস্টিগেশন করে আসল অপরাধীকে খুঁজে বের করা দরকার। ভাস্করই তো রাজি হয়ে যায়। গৌতম বলে আসল অপরাধীকে ধরে আমি আমার মেয়ে এবং বাকি মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই। এরপরে ভাস্কর সেই প্রাইভেট নাম্বার থেকে আসা কলের ব্যাপারেও বলে। এরপরে ভাস্কর কি করেছে সে সব কিছুই বলে। সবকিছু শুনে গৌতম বলে ঠিক আছে, তুমি আমার সাথে 3টার মধ্যে দেখা করো। এদিকে বাসায় এসে পরে আনন্দী তাকে বকাঝকা করতে থাকে আর বলে তুমি এটা কি করতে যাচ্ছিলে, তোমার যদি জেল হয়ে যায় তাহলে আমি আর রাহুল কি করে থাকবো, আমাদের দুইজনের তোমাকে সবথেকে বেশি প্রয়োজন। এদিকে 3টার সময় গৌতম এবং ভাস্কর কোথাও যেতে থাকে। ভাস্কর গৌতমকে বলে যেদিন মার্সিকে আমার কাছে ওই অবস্থায় নিয়ে আসা হয়েছিল মার্সির কাপড়ের থেকে আমি স্পিরিটের গন্ধ পাচ্ছিলাম। এই স্পিরিট সাধারণত সার্জারিতে পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়, এটা পিওর অ্যালকোহল, অনেকে এটাকে নেশার মতো গ্রহণ করে। মার্সির সাথে যেই খারাপ কাজ করেছে তার স্পিরিটের নেশা ছিল। এদিকে তারা দুজনেই এসেছিল যে প্রাইভেট নাম্বার থেকে ভাস্করের কাছে কল এসেছিল সেটা কার জানার জন্য, কিন্তু দেখা যায় সেটা প্রিন্সি মনোরঞ্জন নামের একটি মেয়ে, আর সেই মেয়েটির অ্যাড্রেস ছিল এই শহরেই। তারা দুজনেই সেখানে চলে আসে, কিন্তু সেই বাড়ি থেকে জানানো হয় কয়েক বছর আগে প্রিন্সি এখান থেকে চলে গেছে কলেজ হোস্টেলে থাকবে বলে। সেই কলেজ হোস্টেলে যাওয়ার পরে সেখানকার ওয়ার্ডেন জানায় প্রিন্সি এখান থেকে 3rd সেমিস্টারের পরেই চলে গেছে, এরপরে তার আর কোনো খোঁজ নেই। আমি তার ফ্যামিলিকে বলেছিলাম কিন্তু তার ফ্যামিলির কেউই ছিল না,
শুধুমাত্র গার্ডিয়ানের নামে একজন দেখা করতে আসতো। রেজিস্টার বুক চেক করে দেখতে পায় সেই লোকটার নাম অ্যান্টন, আর সেও ভাস্করের গ্রামেরই। গৌতম ভাস্করকে জিজ্ঞেস করে গ্রামে অ্যান্টন নামে কাউকে চেনে কিনা। সে বলে না, কাউকে চেনে না। ভাস্কর বলে আমাদের গ্রামের চার্চের ফাদারকে জিজ্ঞেস করে দেখা যেতে পারে। যেহেতু এই লোকটা তাদের কমিউনিটির, তারা দুজনেই চলে আসে চার্চের ফাদারের কাছে। জিজ্ঞেস করতেই যাবে, ঠিক ওই সময়টাতে একজন মহিলা কয়েকটি পেপার সাইন করাতে আসে। আর পেপারে যখনই সেই চার্চের ফাদার সাইন করে, তখনই গৌতম এবং ভাস্কর দেখতে পায় সেখানে নামটা লেখা ছিল অ্যান্টন স্যামুয়েল, অর্থাৎ সেই চার্চের ফাদারই প্রিন্সির সেই গার্ডিয়ান। যাই হোক, গৌতম ফাদার অ্যান্টনকে জিজ্ঞেস করে প্রিন্সির ব্যাপারে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। দেখা যায় ফাদার অ্যান্টন দুটো ফোন ব্যবহার করত, একটা সে লুকিয়ে রাখত আর একটা বাইরে। যখন ফাদার অ্যান্টনকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়, সে বলে অফিসিয়াল কাজের জন্য সে আলাদা একটা ফোন ব্যবহার করে। এতে গৌতম আর ভাস্কর দুজনের সন্দেহটা আরো বেড়ে যায়। এরপরে ফাদার প্রিন্সির ব্যাপারে বলে এই গ্রামের চার্চের ফাদার হওয়ার আগে সে শহরের একটি চার্চের ফাদার ছিল, আর প্রিন্সি সেখানেই আসতো। তার বাবা মার সম্পর্ক ভালো ছিল না, এর জন্য প্রিন্সি চার্চের মিশনারি থেকে সাপোর্ট নিত। আর এই সুবাদে আমি মাঝে মধ্যে প্রিন্সির সাথে কলেজে দেখা করতে যেতাম। আর প্রিন্সি 2 বছর আগে হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়। কথাটা শুনে আরো সন্দেহ হতে থাকে ভাস্কর এবং গৌতমের। ফাদার বলে কলেজ ছুটির পরে সে তার গ্রামে গিয়েছিল একটা ফেস্টিভ্যালে যোগদান দেওয়ার জন্য, কিন্তু জানা যায় সেই রাত থেকেই ফেস্টিভ্যালে যাওয়ার পরে সে নিখোঁজ হয়ে যায়। সেখান থেকে আসার সময়ই গৌতম একটা ফটো দেখতে পায়, যেখানে শুভা, পবিত্রা এবং মার্সি সবাই একই ফটোতে ছিল, আর সেটা চার্চের ফাদারের সাথে। অন্যদিকে ভাস্কর দেখতে পায় সেখানেই লুকানো ছিল কয়েকটি স্প্রিটের বোতল। এটা যখন সে গৌতমকে দেখায়, গৌতম পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে মার্সি এবং বাকিদের নিখোঁজ হওয়ার পেছনে ফাদারের হাত রয়েছে। সে তাকে সরাসরি জিজ্ঞেস করে, টর্চার করে। ফাদার অবশেষে বলে সেই ব্যাপারে কিছুই জানে না। ভাস্কর স্প্রিটের কথা জিজ্ঞেস করে। অ্যান্টন বলে কিছুদিন ধরেই আমার রাতে ঘুম আসছিল না, কেউ একজন বলেছে স্প্রিট খেলে ঘুম আসবে, এজন্যই খাচ্ছি। আর মার্সি যেদিন নিখোঁজ হয়ে যায় সেই দিন সন্ধ্যা 6টা থেকে আমি চার্চে প্রার্থনায় ছিলাম। বিশ্বাস না হলে সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারো। আর 10টা অবধি আমি চার্চেই ছিলাম। তারা সেখান থেকে আসতেই যাবে, অ্যান্টন বলে আমার একটা কথা বলার আছে। উৎসবের দিন রাত্রে আমি কাউকে দৌড়ে যেতে দেখেছিলাম উৎসবের থেকে, আর সেটা আর কেউ নয়, রঘু, মার্সির টিউশন মাস্টার। এছাড়া এই স্প্রিটগুলো সেই আমাকে দিত। সেদিন আমি তাকে দৌড়ে যেতে দেখে তেমন একটা কিছু ভাবিনি, কিন্তু এখন আমার মনে হলো এটা আপনাদের বলা দরকার। এছাড়া এই রঘুই আমাকে টাকা দিয়েছিল যাতে গ্রামের বাচ্চাদের পড়ানোর কাজটা আমি তাকে দেই, আর আমি তার কাছ থেকে টাকা নিয়ে তাকে এই চাকরিটা দিয়েছিলাম। আর এরপরে আমি আর রঘুর ব্যাপারে কিছু বলতে পারিনি, কারণ যদি বলতাম তাহলে সে সবাইকে বলে দিত যে আমি স্প্রিটের নেশায় পড়ে গেছি। একজন ফাদার হয়ে যে নেশা করছে এটা জানলে কেউ আমাকে সম্মান করতো না, এই জন্যই আমি মুখ খুলিনি এতদিন। গৌতম যখন পুলিশ স্টেশনে এসে এই ব্যাপারটা বলে, সাথে সাথে পুলিশ রঘুকে অ্যারেস্ট করে। এছাড়া ভিনসেন্ট কল করে থমাসকে আর বলে রঘুর বিরুদ্ধে প্রমাণও পাওয়া গেছে। রঘুর ফোনে মার্সির অনেক ছবি পাওয়া গেছে, আর সেই ছবিগুলো মার্সিকে না জানিয়ে তোলা হয়েছিল। এছাড়া আগে যে কয়েকটা মেয়ে নিখোঁজ হয়েছিল সেই সব কয়টা মেয়ের স্কুলেই রঘু টিচার হিসেবে ছিল। অর্থাৎ রঘুই হচ্ছে সেই সাইকো যে মার্সিকে রেপ করেছে। আর এখানে এপিসোড 5 শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতেই দেখা যায় রঘু মাঝে মধ্যে লুকিয়ে মার্সির ছবি তুলে রাখত। এছাড়া বিভিন্ন অজুহাতে মার্সিকে সে বাজেভাবে স্পর্শ করত। এদিকে এই খবরটা যখন গ্রামে ছড়িয়ে পড়ে, গ্রামের মানুষরা থানায় বিক্ষোভ করতে থাকে যে রঘুকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য তারা নিজেরাই বিচার করবে। এদিকে থমাস যখন থানায় আসে, ভিনসেন্ট তাকে বলে স্যার, রঘু অপরাধ স্বীকার করে নিয়েছে। থমাস বলে ঠিক আছে, চার্জশিট ফাইল করে ওকে কোর্টে চালান করে দাও কালকে। পুলিশ আগের কয়েকটি স্কুলে যেও খোঁজ নেয়। সেখানকার টিচাররা বলে যখনই এই স্কুল থেকে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায় ঠিক সেই বছরই রঘু স্কুল থেকে রিজাইন করে চলে যায়। আমাদের তো তখনই সন্দেহ হয়েছিল। এছাড়া গ্রামের মানুষও বিভিন্ন কথা বলতে থাকে। এদিকে মার্সি যে কিছু হয়েছে সেটা এস্থার এখনো বিশ্বাস করতে চায় না। সে বলে মার্সি একদিন না একদিন তার কাছে ফিরে আসবেই। এদিকে ভাস্কর এবং আনন্দী সেই বাসা ছেড়ে পাশেই তাদের করা নতুন বাড়িতে চলে আসে। এস্থার একা হয়ে পড়ে। পরের দিনে এস্থার দেখা যায় ভাস্করের নতুন বাড়িতে আসে এবং ভাস্করকে বলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। এদিকে গৌতম চলে আসে থানায়। রঘুর সাথে একবার দেখা করতে এসেছিল, কারণ মার্সি এবং তার মেয়ে কায়েল একই বয়সের। সে শুধু জানতে চাইছিল যে রঘু এমনটা কেন করত। গৌতম রঘুকে জিজ্ঞেস করে ওইসব ছোট ছোট মেয়েরা তোমার কি করেছে, তুমি ওদের কেন কিডন্যাপ করতে, তুমি মার্সির মতো ছোট্ট একটা বাচ্চাকে রেপ করতে পারলে কি করে।
কথাটা শুনে আকাশ থেকে পড়ে রঘু। যে কি বলছেন, ওকে রেপ করা হয়েছে? এদিকে এস্থার ভাস্করকে বলে, সেই রাতে আমি মার্সিকে চার্চে আসতে বলিনি। আসলে ওর সাথে আমার ঝগড়া হয়ে গিয়েছিল। ও আমার সাথে প্রচন্ড রেগে গিয়েছিল, কারণ মার্সি একটা সত্যি জেনে ফেলেছিল। এস্থার বলতে থাকে, আসলে আমি এবং রঘু আগে একটা সময় একে অপরকে ভালোবাসতাম। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এস্থার আর রঘু একে অপরকে ভালোবাসত, কিন্তু তাদের ধর্ম আলাদা হওয়াতে এস্থারের পরিবার কোনোভাবেই এই সম্পর্কটা মেনে নেবে না। আর এটা যখন তারা বুঝতে পারে, তখন তারা পালিয়ে বিয়ে করে অন্য গ্রামে থাকতে শুরু করে। এভাবেই কয়েক মাস কেটে যায়, কিন্তু একদিন হঠাৎ করে এস্থারের পরিবারের লোকেরা সেখানে চলে আসে, রঘুকে প্রচন্ড মারধর করে আর এস্থারকে তার সাথে নিয়ে যায়। এরপরে এস্থার জানতে পেরেছে যে রঘু তার পরিবারের ভয়ে সেই গ্রাম থেকে পালিয়ে গেছে। আর এভাবেই এস্থারের দিন কেটে যাচ্ছিল। সলোমন একজন মাতাল ছিল, সেটা জানা সত্ত্বেও এস্থারকে সলোমনের সাথে তার পরিবার জোর করে বিয়ে দিয়ে দেয়। আর বিয়ে হওয়ার পরেই এস্থারের জীবনটা নরকে পরিণত হয়, কারণ সলোমন প্রতি রাতেই মদ খেয়ে এসে এস্থারকে মারধর করত এবং তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করত। সে কয়েকবার চেষ্টা করেছে সুইসাইড করার, কিন্তু পারেনি। আর একদিন জানতে পারে সে প্রেগনেন্ট। আর এরপরেই এস্থার প্রতিজ্ঞা করে নেয় শুধুমাত্র তার বেবির জন্যই সে বাঁচবে। আর একদিন সলোমন অনেক বেশি মদ খাওয়ার কারণে মাতাল হয়ে যায়। আমি তাকে হসপিটালে নিয়ে যাই, আর তখনই ডক্টরের কাছে আমি জানতে পারি সলোমন অনেকদিন ধরে অনেক বেশি মদ খাওয়ার কারণে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, সে কখনো বাবা হতে পারবে না। আর এতে আমার বোঝার বাকি রইল না আমার পেটে যে সন্তান রয়েছে সেটা রঘুর। আর এস্থার মনে করে তার জীবনে এই যা যা ঘটেছে এই সবকিছুর জন্য তার পরিবার দায়ী। আর এই জন্যই এস্থার সেদিন তার বাবা মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। এদিকে রঘুও ঠিক একই কথা গৌতমকে বলে যে মার্সি আমার মেয়ে, আমার নিজের মেয়ে, আমি কি ওকে রেপ করতে পারি? আপনিই বলুন। এদিকে এস্থার বলে, আমি কোনোদিন এই কথাটা সোলেমনকে বলতে পারিনি। আর সোলেমন মার্সিকে নিয়ে আমি মুভ অন করেছিলাম, কিন্তু হঠাৎ করে একদিন রঘু ফিরে আসে। আর এরপরে একটা সময় কোনোভাবে রঘু জেনে যায় যে মার্সি তার মেয়ে, কারণ হয়তো সে জেনে গিয়েছিল যে সোলেমান কখনো বাবা হতে পারবে না। এই বিষয়টা জানার পরে রঘু এস্থারকে এবং মার্সিকে নিয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এস্থার সেটা পারেনি। আর মার্সিকে ছেড়ে রঘু দূরে থাকতে পারেনি। এই জন্য সে চার্চের ফাদার অ্যান্টনকে টাকা দিয়ে সেই গ্রামের টিচারের চাকরিটা নিয়ে নেয় এবং মার্সিকে তার কাছে টিউশন পড়ায়, যাতে করে সে মার্সিকে প্রত্যেকদিন দেখতে পারে। আর এই জন্যই লুকিয়ে লুকিয়ে সে মার্সির ছবি তুলত আর বিভিন্ন অজুহাতে মার্সিকে আদর করত, স্নেহ করত। রঘুর কোনো বাজে উদ্দেশ্য ছিল না। রঘু বলে, আমি এই বিষয়টা কাউকে বলিনি। কিন্তু একদিন এস্থার চলে আসে রঘুর কাছে মার্সি টিউশনের ফি দেওয়ার জন্য, কিন্তু রঘু কোনোভাবে সেটা নিতে চাইছিল না। আর এটা নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। আর ঠিক তখনই দেখা যায় বাইরে থেকে এই বিষয়টা জেনে ফেলেছিল মার্সি যে রঘু তার আসল বাবা, সোলেমন নয়। আর এই জন্যই মার্সি সেই ঘটনার কয়েকদিন আগে থেকেই একেবারে মনমরা হয়ে গিয়েছিল। সে তার মায়ের সাথে পর্যন্ত কথা বলতো না। এস্থার তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মার্সি কোনো কথাই বলেনি, শুধু বলেছিল, আমি এতদিন ভাবতাম আমার বাবা খারাপ, কিন্তু এখন আমি বুঝতে পারলাম আমার বাবার থেকেও তুমি বেশি খারাপ। কথাটা শুনে একেবারে ভেঙে পড়েছিল এস্থার। আর এস্থার এরপরে সেই দিন চার্চে চলে এসেছিল। সেই ফেস্টিভ্যালেও রঘু দেখা করে এস্থারের সাথে এবং বোঝায় যে মার্সিকে এখনো বোঝানো যাবে, তারা অন্য কোথাও চলে যেতে পারবে। কিন্তু এস্থার রাজি হয় না। ভাস্কর জিজ্ঞেস করে, তাহলে রঘু অপরাধ স্বীকার করে নিল কেন? এস্থার বলে, আমিও সেটা বুঝতে পারছি না। গৌতম রঘুকে জিজ্ঞেস করে কেন সে অপরাধ স্বীকার করে নিল। তখনই দেখানো হয় যখন রঘুকে ধরে নিয়ে আসা হয়, তখন পুলিশ তাকে জিজ্ঞেস করেছিল যে কেন রঘু সেই দিন এস্থারের ঘরে গিয়েছিল। রঘু বলে, আসলে সেদিন এস্থারের সাথে উৎসবে দেখা করার পরে সে ভেবেছিল এস্থারকে না বুঝিয়ে মার্সিকে বোঝানো দরকার। এই জন্য মার্সির সাথে কথা বলার জন্য সে তার বাসায় গিয়েছিল, কিন্তু তার বাসায় সে মার্সিকে দেখতে পায় না, বরং সলোমন তাকে দেখে ফেলে। আর সলোমন বলে, তোর জন্যই এসব কিছু হয়েছে। অর্থাৎ সলোমনও জেনে গিয়েছিল যে এস্থারের সাথে রঘুর কোনো একটা সম্পর্ক ছিল আগে। আর তখনই সে রঘুকে মারধর করতে থাকে। রঘু নিজেকে ছাড়ানোর জন্য সলোমনকে ধাক্কা দেয় আর সলোমন নিচে পড়ে যায়। এটা দেখে রঘু প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। আর এই ব্যাপারে এস্থার কিছুই জানত না, কিন্তু ভিনসেন্ট বলে, কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে, যে মা এবং তার প্রেমিক নিজেদের সম্পর্ক লুকানোর জন্য নিজের মেয়েকে মেরে ফেলেছে, আর এটাই সবাইকে জানানো হবে। রঘু বলে, না স্যার, এমনটা নয়, এস্থার কিছুই জানে না, আর মার্সিকে আমি কিছুই করিনি। কিন্তু ভিনসেন্ট কোনো কথাই শুনতে চাচ্ছে
চাচ্ছিল না। এই জন্য রঘু স্বীকার করে নেয়, হ্যাঁ, সে মার্সিকে মেরেছে, কিন্তু তারপরও এই কেসে যেন এস্থারের নামটা না আসে। এছাড়া ভিনসেন্ট রঘুকে আরও চাপ দিচ্ছিল অপরাধ স্বীকার করে নেওয়ার জন্য। কারণটা হচ্ছে এর আগেও যেসব মেয়েরা নিখোঁজ হয়েছে সেগুলোর সাথেও স্কুলের টিচার হিসেবে রঘুর একটা কমন পয়েন্ট রয়েছে, এই জন্য। আর রঘু চাপে পড়ে অপরাধ স্বীকার করে নেয়, কিন্তু সে জানত না যে মার্সিকে রেপ করা হয়েছে। গৌতম আর ভাস্কর আবারও দেখা করে আর বলে আসল অপরাধীকে ধরতেই হবে, নয়তোবা ও আরও অন্যান্য মেয়েদের নিজের শিকার বানিয়ে ফেলবে। গৌতম ভাবে অন্যান্য কেসগুলোতে আমরা কি মিস করছি। গৌতম পুরো কেসটা নিয়ে আবারও শুরু থেকে ভাবে। এরপরে গৌতম চলে আসে ফাদার অ্যান্টনের কাছে আর বলে প্রিন্সির বাবা মা ঠিক নেই, এটা কেন বলেছিলেন সেই দিন? ফাদার বলে প্রিন্সির মায়ের অন্য একজনের সাথে সম্পর্ক ছিল, এখন প্রিন্সির বাবা কে সেটা শুধু প্রিন্সির মাই বলতে পারবে। গৌতম চলে যায় মায়ের সাথে দেখা করার জন্য। কার্মে সেটা জিজ্ঞেস করে, যদিও সে রেগে যায়, কিন্তু পরে বলে এটা তার প্রেমিকের সন্তান। এরপরে গৌতম ভাস্করের কাছে চলে আসে আর বলে এই পর্যন্ত যেসব মেয়ে নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকেরই বাবা মার গোপন কোনো সম্পর্ক ছিল, আর সেই সন্তানগুলোও ছিল সেই সম্পর্কেরই ফসল। আর এটা প্রত্যেক মহিলাই লুকিয়ে রেখেছিল, কিন্তু সেই লোকটা কি করে জানলো? আর সেই লোকটা বেছে বেছে এইসব মেয়েদেরই টার্গেট করছে। এদিকে তখনই গৌতম টিভি নিউজে শুনতে পায় যে সেই দিন যে কঙ্কালটা জঙ্গলে পাওয়া গিয়েছিল পোস্টমর্টম রিপোর্টের হিসাব অনুযায়ী সেটা মার্সির নয়। এটা শুনে গৌতম অবাক হয়ে যায় আর ভাস্করের দিকে তাকায়। তখনই ভাস্কর বলে সেদিন রাতে আসলে কি হয়েছিল। সেই দিন হসপিটাল থেকে আসার পরে ভাস্কর মানিমারান এবং নাগরাজ নামের দুজন লোকের সাথে দেখা করে আর বলে তার একটি কঙ্কাল লাগবে যার বয়স 9 থেকে 12 বছর। আসলে ফিজিওথেরাপি এবং পিডিয়াট্রিক শেখানোর জন্য স্টুডেন্টদের। সেখানে নাগরাজ 9 বছরের একটি মেয়ের কঙ্কাল জোগাড় করে দেয় ভাস্করকে। এরপরেই সেই কঙ্কাল, মার্সির ডেড বডি এবং 1 বোতল জেল সেটা নিয়ে চলে আসে সেই জঙ্গলে, যেখানে সেই লোকটা মার্সির ডেড বডিকে জ্বালাতে বলেছিল। ঠিক সেখানে জ্বালানোর আগে কাপড়ের মধ্যে জেলটা দিয়ে দেয়। এরপরে আগুন জ্বালিয়ে ভিডিও কলে সেই খুনিকে দেখিয়ে দেয় যে সে মার্সির ডেড বডিটি পুড়িয়ে ফেলেছে, কিন্তু কল কাটার সাথে সাথে সেই কাপড়টা সরিয়ে ফেলে। জেলের কারণে সেই আগুনটা মার্সির ডেড বডি পর্যন্ত পৌঁছাতে পারেনি। এরপরেই ভাস্কর সেই ডেড বডিটা নিয়ে আসে তার সাথে, আর সেখানে রেখে আসে সেই কঙ্কালগুলো। সেখান থেকে আসার পরে ভাস্কর একটা দোকান ভাড়া নেয় ফার্মেসির কথা বলে, এছাড়া একটা ফ্রিজও কিনে নেয়, আর সেটার ভেতরেই সে মার্সির লাশটা রেখে দিয়েছে। এদিকে সেই নিউজটা দেখার পরপরই সেই খুনিও জেনে ফেলেছে যে ভাস্কর তাকে ধোঁকা দিয়েছে। সে তাকে ফোন করে আর বলে এখন এর মূল্য তোমাকে দিতে হবে। আর এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। এপিসোড 7 এর শুরুতেই দেখা যায় ভাস্কর এবং গৌতম ভাবতে থাকে এখন সেই খুনি আরও একটা মেয়েকে নিজের টার্গেট বানাবে ভাস্করের উপরে প্রতিশোধ নেয়ার জন্য। তাই তারা ভাবে এর আগেই সেই খুনিকে ধরতে হবে। ভাস্কর বলে এখন গ্রামে দুটো মেলা চলছে। ভাস্কর আর গৌতম দুটো মেলায় দুজনে চলে যায়, আর সেখানে যে সেই খুনিকে র্যান্ডমলি খুঁজতে থাকে। যেখানে ছোট ছোট মেয়েদের তারা দেখবে সেখানেই নজর রাখবে। যা বাবা সেই কাজ। তারা দুজনেই দুটো মেলায় চলে যায়, কিন্তু অনেকক্ষণ সেখানে কাটানোর পরেও এমন কিছুই দেখতে পায় না। এরপরে গৌতম ভাস্করের কাছে চলে আসে। ঠিক তখনই সেই খুনি ভাস্করকে কল করে আর বলে তুমি তোমার স্ত্রী আনন্দের কাছে জিজ্ঞেস করো যে তোমার নাতি রাহুল কোথায়। তখনই ভাস্কর বলে ও তো এমনিতেও জীবন মৃত্যুর মধ্যে লড়াই করছে, তুমি ওকে মেরে ফেলো, আমি তারপরও মার্সির ডেড বডি তোমাকে দেব না। সেই খুনি বলে আমি জানতাম তুমি এটাই বলবে। তোমার সামনে যে পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে সে গৌতমকে জিজ্ঞেস করো ওর মেয়ে কায়েল কোথায়, আর কায়েলকে বাঁচাতে হলে মার্সির ডেড বডি তোমাকে দিতে হবে। গৌতম যখন জানতে পারে সেই খুনি কায়েলকে কিডন্যাপ করে ফেলেছে সে পাগলের মতো হয়ে যায়। ভাস্কর রাজি হয়ে যায় মার্সির ডেড বডি দিয়ে দেওয়ার জন্য। সেই খুনি বলে পুলিশকে না নিয়ে শুধু সে একা মার্সির ডেড বডি নিয়ে চলে আসবে। এদিকে মার্সির ডেড বডি নিয়ে আসার জন্য ভাস্কর যখন তার সেই দোকানে চলে আসে সে দেখতে পায় সেটা আগে থেকে তালা ভাঙা ছিল, আর ভেতরে ফ্রিজের ভেতরে মার্সির ডেড বডিটাও নেই। অবাক হয়ে যায়। গৌতম ভাবে খুনি যদি আগে মার্সির ডেড বডি নিয়ে যেত তাহলে সে এই গেমটা খেলতো না, অর্থাৎ কায়েলকে কিডন্যাপ করার রিস্কটা সে নিত না। মার্সির ডেড বডি যতক্ষণ বাইরে আছে সে খুনির ধরা পড়ার ভয় রয়েছে, এই জন্যই সে সেটা পুড়িয়ে ফেলতে চাইছে। তার মানে খুনি নয় বরং অন্য কেউ মার্সির ডেড বডিটা সরিয়ে ফেলেছে, কিন্তু কে? ভাস্কর বলে যাই হোক এখন খুনিকে এই বিষয়টা জানতে দেয়া যাবে না। এরপরে গৌতমের বাসায় আসে। ভাস্কর বলে আপনি এখানেই থাকুন, আমি যাচ্ছি, আমি কথা দিলাম আমার জীবনের বিনিময়ে হলেও আমি কায়েলকে বাঁচাবো। গৌতম যাবার আগে ভাস্করের মোবাইলে লাইভ লোকেশনটা গৌতমের মোবাইলে সেন্ড করে দেয়। এছাড়া গৌতমের কাছে থাকে একটি টর্চ লাইট এবং একটি ছুরি,
সে ভাস্করকে দিয়ে দেয় নিজের সুরক্ষার জন্য। ভাস্কর এরপরে একটি কলা গাছ কেটে সেটা কাফনের কাপড় পেঁচিয়ে লাশের মতো বানিয়ে গাড়ি নিয়ে যেতে থাকে খুনির দেয়া লোকেশনে। এদিকে গৌতম চলে আসে থানায়, আর সে ভিনসেন্টকে সবকিছু খুলে বলে এবং তার সাথে যেতে বলে। ভিনসেন্টও পুলিশ টিম নিয়ে সেখানে যেতে শুরু করে। দেখা যায় সেই খুনি সেখানে মাস্ক পরে দাঁড়িয়েছিল। ভাস্কর একটা সময় সেই কলা গাছটাকে কোলে নিয়ে ধীরে ধীরে খুনির সামনে যেতে থাকে। ভাস্করের উদ্দেশ্য ছিল সেই খুনিকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে ফেলে কায়েলকে বাঁচিয়ে নেয়া, কিন্তু খুনি আগেই ধরে ফেলে। খুনি ভাস্করকে মারতে শুরু করে। ভাস্কর দেখতে পায় গাড়ির ভেতরে কায়েল এখনো জীবিত ছিল। এদিকে পুলিশ টিম সেখানে পৌঁছে যায়, কিন্তু একটা জায়গায় যেয়ে তারা সেই সিগন্যালটা হারিয়ে ফেলে, যার ফলে চারপাশে তারা ভাস্করকে খুঁজতে থাকে। এদিকে ধস্তাধস্তির এক পর্যায়ে ভাস্কর সেই খুনির মুখোশটা খুলে ফেলে। সেটা আর কেউ ছিল না, শুভার বাবা ছিল, যার নিজের মেয়েও নিখোঁজ হয়ে গিয়েছিল উৎসব থেকে। দেখা যায় সেই রাতে মোহন লুকিয়েছিল। যখনই সে দেখতে পায় এস্থার চার্চের দিকে গেছে, তখনই সে লুকিয়ে চলে আসে এস্থারের বাসায়, যেখানে মার্সি একাই ছিল। এদিকে সুযোগ পেয়ে ভাস্কর গাড়িতে থাকা গৌতমের দেওয়া সেই টর্চটা জ্বালিয়ে উপরের দিকে সিগন্যাল দেয়, যে তা গৌতম এবং ভিনসেন্টের টিম দেখে ফেলে। তারা সেদিকে যেতে শুরু করে। এদিকে মোহন ভাস্করকে আবারও মারতে থাকে, তাকে পানিতে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। আর এটা সেই কুকুর জ্যাকি দেখে। যদিও জ্যাকি নিরহ প্রকৃতির কুকুর ছিল, কিন্তু তারপরও সে ভাস্করকে বাঁচানোর জন্য মোহনের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মোহন তাকেই আহত করে ফেলে। মোহন বলতে থাকে আসলে মোহন যখন সেই দিন মার্সিকে রেপ করে তাকে ওই অবস্থায় সেখান থেকে নিয়ে আসছিল লুকিয়ে, সেখানে জ্যাকি দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে, যার ফলে একটা সময় বাধ্য হয়ে মোহন মার্সির ডেড বডিটা ওই ঘরের ভেতরে রেখে নিজে পালিয়ে আসে। আর সলোমন যখন সেখানে যায়, তখন মার্সিকে ওই অবস্থায় দেখতে পায়। এদিকে মোহন জ্যাকিকে বড় পাথর দিয়ে বারবার আঘাত করে সেখানেই মেরে ফেলে। এটা দেখে ভাস্কর আরও রেগে যায়, আর এরপরেই মোহনকে সেখানে থাকা একটা রশি পেঁচিয়ে সে মেরে ফেলার চেষ্টা করে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। তারা কায়েল আর ভাস্করকে উদ্ধার করে, মোহনকে অ্যারেস্ট করে। অন্যদিকে ভাস্কর জ্যাকির জন্য কাঁদতে থাকে। এরপরেই দেখা যায় মোহনকে প্রচন্ড টর্চার করা হয়েছে। ভিনসেন্ট থমাসকে বলছিল ও একটা সাইকো, আসলে ওর স্ত্রীর সাথে ওর সম্পর্কটা ভালো নয়, আর এই জন্যই ওর ক্লিনিকে যেসব মহিলারা ওর কাছে চিকিৎসা নিতে আসতো, ও তাদেরকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করত। কিন্তু যখন বুঝতে পারে যে এটাতে বিপদ হতে পারে, মহিলারা মুখ খুলে দিতে পারে, তখনই সে টার্গেট করে ছোট ছোট বাচ্চাদের। স্কুলে মাঝে মধ্যেই হেলথ চেকআপের ক্যাম্পেইন হতো, আর সেখানে এই মোহন যেত, আর সেখান থেকেই সে তার শিকার বাছাই করত। আর এই মানুষের জীবন নিয়ে অনেক বেশি কৌতূহল। গ্রামে আসলে অনেক মানুষই একে অপরের পরনিন্দা করে। যেসব পরিবারে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে একজনের সাথে অন্যজনের সম্পর্ক রয়েছে, মোহন সেই সব মানুষেরই ব্লাড টেস্ট করে নিত কৌশলে। আর যখন জানতে পারত যে কারো সন্তান অবৈধ, মোহন সেই সব মেয়েদেরই নিজের টার্গেট বানাতো। প্রথমেই সে একটি মেয়েকে উৎসব থেকে তুলে নেয় এবং তাকে রেপ করে, আর যাতে ধরা না পড়ে তার নিজের থাকা একটি নারকেল বাগানে নিয়ে যায় এবং সেখানেই পুড়িয়ে ফেলে। একদিন মোহন জানতে পারে তার নিজের মেয়ে শুভাও তার নয়, বরং তার বইয়ের প্রেমিকের। এটা শুনে সে একেবারেই ভেঙে পড়ে, কিন্তু তারপরও তার ভেতরে কিছুই পরিবর্তন হয়নি, বরং ছোট থেকে নিজের মেয়ে মনে করে যাকে সে পেলে এসেছে তাকেই নিজের লালসার শিকার বানায়। আর মেলার ভেতর থেকে তুলে নিয়ে সে নিজের মেয়েকেই রেপ করে পুড়িয়ে মেরে ফেলে। সবকিছু শুনে থমাস তাকে প্রচন্ড মারধর করে আর জিজ্ঞেস করে মার্সির ডেড বডি কোথায়। ঠিক তখনই ভাস্কর বলে সেটা আমি জানি। এরপরে মার্সির ডেড বডি নিয়ে সে কি করেছে পুলিশকে সবকিছু খুলে বলে। পুলিশ সেসব ফ্রিজ উদ্ধার করে। অন্যদিকে এস্থার এটা জানার পরে ভাস্করকে চর মেরে বসে। এদিকে পুলিশ ভাস্করকে লাশ লুকিয়ে রাখার অপরাধে এবং গোপন করার অপরাধে অ্যারেস্ট করে। আনন্দী এস্থারের কাছে ক্ষমা চায়, কিন্তু এস্থার সেখান থেকে কিছু না বলেই চলে আসে। এরপরেই কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে ভাস্কর ছাড়া পেয়ে গেছে, কারণ সেই লাশটা পাওয়া যায়নি। লাশ পাওয়া না গেলে ভাস্করের বিরুদ্ধে আনা অভিযোগও প্রমাণিত হয়নি, যার ফলে তাকে ছেড়ে দিয়েছে। গৌতম ভাস্করকে বলে, আপনি যদি মার্সির লাশটা না লুকাতেন তাহলে হয়তোবা আমরা মোহনকে ধরতে পারতাম না। আসলে আপনি নিজেও জানেন না আপনি কতটা ভালো মানুষ। ভাস্কর বলে, আসলে মানুষ নিজেও জানে না সে কতটা খারাপ, আর সেটাই আমার সাথে হয়েছে। ভাস্কর বাসায় আসে আর দেখতে পায় রাহুলের জ্ঞান ফিরেছে। আনন্দী জানায় এস্থার প্রতিদিন রাহুলকে দেখার জন্য আসে, তার জন্য প্রার্থনা করে, কিন্তু সে আমার সাথে কখনো কথা বলে না। তখনই এস্থার সেখানে চলে আসে
আবারও রাহুলের জন্য প্রার্থনা করে রাহুলের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যায়। ভাস্কর এস্থারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এস্থার কিছু না বলেই সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় আনন্দী সেখানে কিছু ফুল গাছে পানি দিচ্ছিল, আর এটা রাহুল দেখে একটু চোখ বড় বড় করে তাকাচ্ছিল। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই রাতে রাহুল কোমা থেকে বের হয়ে এসেছিল, তাকে বারান্দায় শুয়ে রাখা হয়েছিল। সেখান থেকে সে দেখেছিল তার নানি আনন্দী সেখানে কবর করে মার্সির লাশটা কবর দিয়েছিল, আর তার উপরেই ফুল গাছ লাগিয়ে দিয়েছিল। আসলে আনন্দী ভেবেছিল তার এবং রাহুলের ভাস্কর ছাড়া আর কেউ নেই, আর লাশটা যদি পুলিশ একবার খুঁজে পেয়ে যায় তাহলে ভাস্করের জেল হবে, আর তারা দুইজন একেবারে অসহায় হয়ে পড়বে। আর এই জন্য আনন্দী সেই দোকান থেকে মার্সির লাশটা চুরি করে নিয়ে এসে এখানে কবর দিয়ে দেয়, আর সেখানে পরম যত্নে ফুল গাছ লাগিয়ে বড় করে তোলে। আর এখানেই এই সাসপেন্স আর টুইস্টে ভরা ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।